পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মল্লার যদি এই সম্মেলনে সুযোগ নাও পায়, অন্য সম্মেলনেও ঠিক গাইতে পারবে। মল্লার রেওয়াজ করাটা শুরু করো এবার। বৌদি, এসব কথা বলা না খুব সহজ। একটা ছেলে দেখতে পাচ্ছে বিনা দোষে সে আস্তে আস্তে একঘরে হয়ে যাচ্ছে, আর তার স্ত্রী তরতর করে এগিয়ে যাচ্ছে। এরপরেও তার রেওয়াজে কি করে মন বসে আমি জানি না বৌদি। বাবা, তুমি জানিয়ে দাও শরৎ সঙ্গীত সম্মেলনে আমিও যোগ দেব না। মানে রঞ্জা, এটা কি ধরনের সিদ্ধান্ত? তুমি সঙ্গীত সম্মেলনে বাজাবে বাস? আমি বাজাবো কি বাজাবো না সেটা একান্ত আমার একার ডিসিশন, আর কারণ না।
বাবা, আমি যেটা বললাম সেটা করো প্লিজ, প্লিজ। রোজা, রোজা কি করছো কি তুমি? আরে তোমরা সকলকে বোঝাও, এটা একটা বড় সুযোগ তো। তোমার কি মনে হয় মল্লারদা, রঞ্জাকে কি বোঝানো যাবে? একদম যাবে না। আর তাছাড়া বৌদি ওখানে গিয়ে মন খুলে বাজাতে পারবে নাকি? বৌদির খারাপ লাগবে না? লাগাটাই তো স্বাভাবিক। এভাবে তো রঞ্জার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। অন্যান্য জায়গা থেকেও যদি আমায় সরিয়ে দেয় তাহলে তো রঞ্জা কোথাও গিয়ে বাজাবে না। না না না, এ হতে দেওয়া যায় না, কিছুতেই না। আমরা এতদিন বাদে একসঙ্গে হলাম, তোমার কিচ্ছু বলার নেই? বলার মতো কি বা আছে? এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের দুজনের, যা বলা সবই বলেছি। নতুন করে কি আর বল। তুমি এখানে বসে সেতারটা বাজাও, আমি আসছি। না রঞ্জা, আমারই আস্তে আস্তে দূরে সরে যেতে হবে। এভাবে তোমার সবকিছু নষ্ট হয়ে যেতে পারে না। আচ্ছা পিলু, আমি এখনো অব্দি তোমাদের মতন একজন নর্মাল ওয়াইফ হয়ে উঠতে পারিনি, তাই না? মানে? না মানে, তুমি আর আহিত তো একই সঙ্গে থাকো, তোমাকে দেখতে না পেলে আহিত তোমাকে খুঁজতে আসে। কই মল্লার তো এরকম করে না। হোটেলের রুমে তো আমরা একসঙ্গেই ছিলাম, তখন তো একই ঘরে থাকতে কোনো সংকোচ হয়নি। তাহলে এখন যখন এতদিন বাদে আবার আমরা এক হয়েছি, আমারও তো ইচ্ছে করে যে একসঙ্গে কথা বলি, বা এই কটা দিন কিভাবে কাটালাম সেটা জানাই। তো অনেক অন্যরকম হয়ে গেছিল, হঠাৎ কেন? আমি কি এত সহজে কান্নাকাটি করি? তুমি এর আগে আমাকে দেখেছো? হ্যাঁ, আমার একটু মাথা গরম, আমি আমার রাগটা চেপে রাখতে পারি না। কিন্তু আজ না, মল্লার আমার মনটাকে ভেঙে দিয়েছে। এতদিন বাদে বিন্দির ছায়াটা আমাদের উপর থেকে কাটলো, আমরা কি একটু নর্মাল হাজবেন্ড ওয়াইফের মতন থাকতেও পারবো না? আমি তো বলছি যে আমি শরৎ সঙ্গীত সম্মেলনে যোগ দেব না। কেন ভাবলো যে আমি ওকে পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাইছি? মানে
তোমার এই সমস্ত কথা বলেছে? না, ঠিক বলেনি। গুরুজি একজন বড় জার্নালিস্টকে বলেছেন উনি যেন রঞ্জার আর মল্লারের একটা ইন্টারভিউ নেন। সাংবাদিক নানান রকম প্রশ্ন করে যেন সত্যিটা সবার সামনে তুলে ধরতে পারে। না মানে এখন বদনাম গোছানোর জন্য তো এই সমস্তই করতে হয়, এটাই তো সোসাইটির নিয়ম। দেখুন, আমি চাইও না যে মল্লারের নামটা জোর করে কাউকে বলে মিউজিক কনফারেন্সে দেবা, মানে এটা তো কোনো সমাধান নয়। বটে। তো এই বিষয়ে মল্লার জানে না, আর মল্লার ইন্টারভিউ দিতে রাজিও হবেন না। মানে আমি বলছি যে পণ্ডিতজি আপনি মল্লারকে একটু বুঝিয়ে বলুন না, ও যেন ইন্টারভিউটা দেয়, মানে এতে তো ওরই ভালো হবে, তাই না? আর হ্যাঁ, এই ইন্টারভিউটা কিন্তু এই বাড়িতেই হবে। এই বাড়িতে? সে কি করে সম্ভব? হ্যাঁ, ওরা সুরমণ্ডলে আসতে চায়। যারা এই বাড়ি ঐতিহ্য বহন করবে তাদের সঙ্গেই কথা বলতে চায়। আর হ্যাঁ, এই বাড়ির বিষয়ে কিছু না বলাই ভালো। না মানে এই বাড়ি আরে সকলতে জানে বিন্দি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছিল, বিন্দির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তাহলে কেন আমাকে নিজে সাফাই দিতে হবে? আর কার সামনে সাফাই দেবো? কেন দেবো বলো? আস্তে আস্তে আস্তে, এত চেঁচামেচি করো না। প্রীতি ব্যানার্জি বাবার পরিচিত, বাবার গানের খুব বড় ভক্ত। আর দেখো, আমরা তো পাবলিক আইটা সবসময় অ্যাভয়েড করতে পারি না। আর সম্মেলনে পারফর্ম করার জন্য পাবলিক ইমেজটা দরকার, এটা বাস্তব। তোমাকে তো তোমার ক্যারিয়ারটা তৈরি করতে হবে। বিন্দি তোমাকে ফাঁসিয়েছে বলে সেই আঘাতটা নিয়ে তো আমরা বসে থাকতে পারি না। আরে আমরা কেন বলছো রঞ্জা? আমরা কেন বলছো বলো? আমি তুই বুঝতে পারছো না তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে? তুমি কেন নিজের নামটা সরিয়ে নিলে? কনফারেন্সে তো সেতারটা বাজাতেই পারত। যাই হোক, আমি আহিরকে বলে দিচ্ছি ইন্টারভিউ নিলে তোমার নেবে, আমার না। কেমন আছো আহির? পণ্ডিতজি কিন্তু আগেই বলেছিলেন উনি ইন্টারভিউয়ে থাকবেন না। তোমার কি খবর বলো? অনেকদিন কনফারেন্সে তোমার শ্রোতারা তোমায় দেখতে পাচ্ছে না, কি ব্যাপার? গান বাজনা ঠিকঠাক চলছে তো? সত্যি কথা বলবো, মানে আগের মতন ওই হই হই করে গান বাজনা সত্যি চলছে না। তবে আমরা শিগগিরই আবার ফিরে আসবো শ্রোতাদের জন্য। আমরা পুরো পরিবার মিলে ফিরে আসবো। আর একটা বড় চমক অপেক্ষা করছে শ্রোতাদের জন্য। রিয়েলি? এটা কোচ করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, সবার আগে বলুন তো আপনি কি নেবেন, চা না কফি? কফি চলতে পারে। কফি হবে, পিলু কফি একটু। আচ্ছা আহির, বাড়ির সকলের সাথে একটু পরিচয় হয়ে যায়? নিশ্চয়ই। রঙ্গন, আরে ওকে চেনেন তো? রঙ্গন? হ্যালো ম্যাম। আরে উদয়বাবুর ছেলে তো তুমি? আপনার মনে আছে? নিশ্চয়ই। সুরমণ্ডলের সব কিছু আমার মনে থাকে রঙ্গন। আমি সুরমণ্ডলের অনেক বড় ফ্যান। মল্লিকা আমার ওয়াইফ। নমস্কার। মল্লিকা কিন্তু গান টান করে না। আচ্ছা, সবাই যদি গান গাইতে পারতো তাহলে তো হয়েই যেত। বলছি কি, আপনারা বসুন না, আমি বরং একটু আপনাদের জন্য মিষ্টির ব্যবস্থা করি। হ্যাঁ, প্লিজ ডোন্ট বদার ইয়োরসেলফ। এখন মিষ্টি টিষ্টি খাবো না, আগে একটু ইন্টারভিউটা হয়ে যাক। নমস্কার, আপনি নিশ্চয়ই রঞ্জিনীর শাশুড়ি মা? রঞ্জা এক্ষুনি আসছে। আমি জানি, রঞ্জার তৈরি হতে কিন্তু বেশ সময় লাগে। আহির, তোমার ওয়াইফের সঙ্গে কিন্তু আমার আলাপ হলো না। ও হ্যাঁ, এক মিনিট। ওই তো পিলু। পিলু নমস্কার। আমি ওকে খুব ভালো করে মনে করতে পারছি। ওকে আমি একটি কম্পিটিশনে গান গাইতে শুনেছিলাম। ছাপ তিলক আর হৃদমাঝারে রাখবো, তার যুগলবন্ধু। খুব সুন্দরভাবে ও একাই গেয়েছিল। শি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড।
গুড মর্নিং। এই রঞ্জিনী, এসো বেটা এসো, কতদিন পর দেখা হলো তোমার সঙ্গে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার হাজবেন্ড কি তোমার থেকেও বেশি টাইম নেয় রেডি হতে? আমি দেখছি। মল্লার, মল্লার। আচ্ছা যদি কোনো প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন, আমি একটু বাইরে ওয়েট করছি, আপনার কথা বলুন। শোন আহির, আমরা একটু বাড়িটা কভার করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ করুন, আমরা ওয়েট করছি। হ্যাঁ Sure, শুরু করুন, sure. চলো সবাই চলো। প্লিজ কাম। ইয়া শিওর, এসো। রঞ্জা, রঞ্জা আমার কথাটা শোন, দেখ যা হবার সে তো হয়ে গেছে, এখন আর চেঁচামেচি করে কি হবে? মল্লারদার হয়তো মাথা ঠিক ছিল না। বিন্দি এ বাড়িতে পা রাখার পর থেকে আমাকেও কম হেনস্থা হতে হয়নি রঙ। আমার ওপর দিয়েও অনেক ঝড় গেছে, কিন্তু তাও তো আমি মাথাটা ঠান্ডা রেখেছি। তাহলে আমি যখন পেরেছি ও কেন পারবে না? আজকে যেই ড্যামেজটা হলো সেই ড্যামেজটা আর কেউ কোনোদিনও ঠিক করতে পারবে? পারবে করতে? আরে দরকার নেই, তুমি তোমার প্রতিভাটা সবার সামনে দেখাও না। আমার কি ক্ষতি হলো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। থ্যাংক ইউ পিলু। রঞ্জা বললো এক্ষুনি আসছে, বলছি আমি একটু কিছু এনে দিই, আপনি সিঙ্গারা খান তো? না পিলু, আমার কিছু লাগবে না, আসলে আমি অসময়ে কিছু খাই না। আসলে কিছু কথা ছিল তোমাদের সঙ্গে। রঞ্জা, রঞ্জা বসো প্লিজ। কুশল, কি নিয়ে কথা বলবে বলছিলে? শরৎ সঙ্গীত সম্মেলন, এই বিষয়ে কথা ছিল। রঞ্জা, তুমি নিজের নামটা বিদ্রোহ কেন করে নিলে? রাহির, তুমিও নিজের নামটা কেন সরিয়ে নিলে? আরে আমি ওই কনফারেন্সের একজন পেট্রন। দেখো, মল্লার বসু মল্লিকের জন্য আমি কিছু করতে পারিনি, কারণ সত্যি ওর যা পাস্ট রেকর্ড, অর্গানাইজাররা ওর নাম নিতে চাইছিলেন না, কিন্তু তোমাদের তো ওরা প্ল্যাটফর্ম দিতে চেয়েছিলেন। ইনফ্যাক্ট ওখানকার যিনি চিফ অর্গানাইজার, উনি নিজে আমাকে তোমাদের একথা বলার জন্য বললেন। না কুশল, আমরা আর ওই প্ল্যাটফর্মে পারফর্ম করব না। রঞ্জা, এটা বোকামি কিন্তু। শরৎ সঙ্গীত সম্মেলনের লাইভ কভারেজ হয়, দেশ বিদেশে এখানকার ট্যালেন্টের পরিচিতি হয়। অবশ্য কাদের এসব কথা বলছি, মনে হচ্ছে যেন মায়ের কাছে মাসির গল্প করছি। দেখা কুশল, ওরকম প্ল্যাটফর্মের মতো আরো অনেক মঞ্চ আছে যেখানে আমরা চারজনেই পারফর্ম করতে পারবো, কিন্তু প্রয়োজন হলে আমরা অপেক্ষা করব। আহির, ছোট মুখে হয়তো বড় কথা হবে। দেখো, আমি নিজে হয়তো গান গাই না, কিন্তু এই জগৎটার সঙ্গে যে আমার একটা পরিচিতি আছে এটা তো মানবে। আমি বলছি, এত তাড়াতাড়ি চারজনে একসাথে কোথাও পারফর্ম করতে পারবে না, কারণ মল্লারের চরিত্রে একটা দাগ লেগে আছে, আর যেটা মেটানো অত সহজ নয়।
আরে আমি সব কথা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি তো বলেইছিলাম এই ইন্টারভিউর মাধ্যমে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো দরকার নেই। তোমরা সকলে মিলে আমাকে জোর করলে। আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আহির, মল্লার, তোমার ভালোর জন্য ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছিল। আজকালকার দিনে বদনাম রটলে বা মিথ্যে অপবাদ রটলে সেটাকে নির্মূল করে কি করে? তার জন্য তো মিডিয়ারই সাহায্য লাগে। তোমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই গুরুজি চেয়েছিলেন যে তুমি তোমার দিকটা বলো। এখানে কৈফিয়ত বলার এসব কথা আসছে কোত্থেকে? আসলে কি বলতো, এগুলো সব তোমার অজুহাত। তোমার মনের মধ্যে না অন্য কিছু চলছে। তুমি আমাকে একটু খোলসা করে বলো না কি হয়েছে। তুমি তুমি আমাকে বলো মল্লার, আমি শুনছি, তুমি আমাকে প্লিজ বলো। মনে কি চলবে আহির? দেখো আহির, তোমার আমার সম্পর্কটা না অনেক কষ্ট করে তৈরি হয়েছে। সারা জীবন আমি একজন দাদাকে আমার পাশে পেতে চেয়েছি, কিন্তু পাইনি। এতদিন পর যখন তোমার আমার মধ্যে একটা সুস্থ সম্পর্ক তৈরি হয়েছে, প্লিজ মল্লার বসু মল্লিক ইচ্ছে মতন খারাপ ব্যবহার করে যাবে, আর রঞ্জা ভালোবাসার জন্য সেই খারাপ ব্যবহারের ফল ভোগ করবে। এইভাবে শাস্ত্রীয় সঙ্গীতের কেরিয়ার হয়, ইজ ইট পসিবল? এতটাই সহজ। কি করে দেবো ডিভোর্স পেপারটা? আমাকে দিতেই হবে। রঞ্জার ভালোর জন্য আমাকে দিতেই হবে। ও আমার থেকে দূরে না গেলে কিচ্ছু হবে না। সত্যি তো, ওর জীবনটা অন্যরকম হতো যদি না দাদুর কথা মেনে প্রতিশোধ নিতে এসে আমি এই সুরমণ্ডল ঠকিয়ে আদায় করতাম, আর রঞ্জাকে ঠকিয়ে বিয়ে করতাম। না না না, আজ এই প্রায়শ্চিত্ত করে নিতেই হবে, নিতেই হবে। কি হয়েছে বলো তো তোমার? দেখো, আমাদের সম্পর্কটা তো আর আমাদের ক্যারিয়ারের উপর নির্ভর করে নেই মল্লার। আমরা তো একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলি লাইফ শুরু করতে পারি নর্মাল কাপলের মতো।
বিন্দি আসার আগে তো তুমি সেই কথাটাই বলেছিলে। আমরা কি আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মতো নর্মাল থাকতে পারি না? আমি জানি ঝগড়া হবে, মন কষাকষি হবে, মান অভিমান হবে, কষ্ট হবে, সব হবে। তবুও স্বাভাবিক স্বামী স্ত্রীও তো হতে পারা যায়। তোমার উত্তরটা যদি হ্যাঁ হয়, এই স্যান্ডউইচটার অন্তত একটা কামড় দাও, স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো। আমাদের এই বিয়েটা অভিশপ্ত, রঞ্জা। আমি প্রতিটা পদে বুঝতে পারছি তোমাকে এই অভিশপ্ত বিয়ের বন্ধনে ধরে রাখতে চাই না আমি। এবার তোমাকে মুক্তি দিলাম। সোহিনী, ব্যাপারটা কি বলতো? মল্লারের আর কত আস্পর্ধা আমাদের সহ্য করতে হবে? সাংবাদিক প্রীতি ব্যানার্জিকে মুখের ওপর কি না কি বলেছে, সে আমাকে ফোন করে 1000টা কথা শুনিয়ে দিল। সেদিন সুকুমার বাবু গঙ্গার ঘাটে ঠেস মেরে কথা বলছিলেন আমি নাকি আমার জামাইয়ের সুনাম ফিরিয়ে আনার জন্য কোনো চেষ্টাই করছি না। আরে সেই কারণেই তো এই ইন্টারভিউটা ঠিক করিয়েছিলাম। ইন্টারভিউতে তো মুখ ছোট করালোই, সাথে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছে রঞ্জাকে। এইসবের অর্থ কি? আদিত্যদা, তুমিও যদি এই সময় এভাবে উত্তেজিত হয়ে পড়ো তাহলে কি করে চলবে বলো তো? আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না কি হয়েছিল। দিদি মনে হচ্ছিল ওদের সম্পর্কটা ভালো হচ্ছে, ওরা একে অপরের জন্য কত কি করছিল। আমরা তো ভাবছিলাম ওরা বোধহয় দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। হঠাৎ যে কোথা থেকে কি হয়ে গেলাম কিছু বুঝতে পারছি না আদিত্যদা। গুরুজি, মল্লারদা রঞ্জাকে খুব ভালোবাসে, আর সেটা আমরা সকলে খুব ভালোভাবে দেখেছি। তাহলে কেউ কাউকে বিয়ে ভাঙতে বলতে পারে না পিলু। তাহলে মানতে হয়, হয় সবই মল্লারের অভিনয় বা সে বদ্ধ উন্মাদ। বেনারসে দেখে মনে হয়েছিল সত্যি বোধহয় রঞ্জাকে ভালোবাসেও, কিন্তু এখন তো দেখছি রঞ্জার জীবনটাকে তছনছ করে দেওয়াটাই ওর একমাত্র উদ্দেশ্য। আদিত্যদা, একটু মাথাটা ঠান্ডা করো তুমি। দেখো, আমরাও যদি ওদের মতো অস্থির হয়ে পড়ি তাহলে সমস্যার সমাধান হবে না। আর কিসের সমস্যা? সমস্যার সমাধান তো মল্লার নিজেই করে দিয়েছে। রঞ্জা, রঞ্জা কোথায় তুমি? ও ডিভোর্স পেপারটা নিয়ে এক্ষুনি একবার বাইরে এসো। কি হলো রঞ্জা? ধরো এটা, ধরো এটা। ডিভোর্স পেপারে সই করে কাগজটা সোহিনী আন্টির হাতে দিয়ে দাও।
মল্লারদা কিন্তু এসব মন থেকে করেনি। রঞ্জা, কি হলো? তুমি বুঝতে পারছো না? পিলু, বাবা হিসেবে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এই বিয়েটা ভাঙা দরকার। আমি রঞ্জার অন্য জায়গায় বিয়ে দেব। ওর জীবনটা এইভাবে তছনছ হতে দেব না আমি। রঞ্জা, সই করো। কাজটা ঠিক হচ্ছে না আদিত্যদা, বটে বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এইসব কথা বসু মল্লিক পরিবারের ছেলেকে গিয়ে বল সইনি। কি হলো রঞ্জা, সই করো। আজ যে কাজটা ও করেছে তারপরেও যদি তুমি ওকে ক্ষমা করে দাও, এই কাগজে সই না করো, তাহলে সেটা আমার অপমান হয়। রঞ্জা, সই করো। তোমাকে এই অভিশপ্ত বিয়ের বন্ধনে ধরে রাখতে চাই না আমি। এবার তোমাকে মুক্তি দিলাম। ডিভোর্স পেপারটায় সাইন করে দিও। এই বিয়ে না ভাঙলে তুমি বাঁচবে না।
ইস, রাই দেখো হঠাৎ করে কিরকম ঝড় বৃষ্টি আসছে। বৌদি যে কোথায় গেল আমি খেয়ালই করলাম না। বৌদি তুমি কেন এত টেনশন করছো? দাদা তো গেছে খুঁজতে। রাই তুমি বুঝতে পারছো না, আমারই তো উচিত ছিল ওর উপরে নজর রাখা। ও তো খুব অস্থির হয়ে রয়েছে, ওর মনের অবস্থা ভালো নেই। এখন আর এসব কথা বলে কি লাভ? আদিত্যদা তো তোমার ওপর ভরসা করেছিল কিনা? আমি তো ভয়ের চোটে আদিত্যদাকে ডাকতেই পারছি না। তোমার দাদা যে কাণ্ডটা করলো তাতে আদিত্যদা একেবারে ভেঙে পড়েছে, আর সেটাই খুব স্বাভাবিক, তাই না? চোখের সামনে যদি মেয়েকে বাবা হয়ে এই অবস্থায় দেখে, কোন বাবা সহ্য করতে পারবে? যবে থেকে না তোমাদের এই বসু মল্লিক পরিবার চন্দননগরে পা রেখেছে, ঠিক তবে থেকে আমাদের একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে, একটার পর একটা সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি জানি না তোমার দাদু কোন জন্মের প্রতিশোধ তুলছে আমাদের ওপর। না না মা, আপনি আমার কথাটা একটু শুনুন। আমার দাদা বৌদিকে মন থেকে ডিভোর্সটা দিতে চায় না, আমি এখনো বলছি এই কথাটা। আমার খুব বিশ্বাস এটা। দাদা বৌদিকে খুব ভালোবাসে। দাদা নিজের জীবনে তোয়াক্কা না করে বৌদিকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিল। আমার খালি মনে হচ্ছে যে এই ডিভোর্সটা একটা শুধুমাত্র অজুহাত। কিন্তু কেন যে ওরা একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছে এটি আমরা খুব ধরতে পারছি না মা। তাই না মল্লিকা? এটা একটা অজুহাত, ধরতে পারছো না? এসব কথার কি মানে আছে বলতে পারো? শোনো মল্লিকা, আমি কিন্তু একটা কথা বলছি, জীবনটা না বাস্তব, তোমার এই সিনেমা নয়। একটা ডিভোর্স পেপার হাতে নিয়ে ধরিয়ে দিলাম, তারপর বললাম মনে মনে আমি তোমাকে খুব ভালোবাসি। ন্যাকামো দেখলে গাপিতে ঝলে যায় একেবারে। রঞ্জাত তো কম ক্ষতি করেনি মল্লার, আমি তো সেটা ভুলে যাইনি। আমি প্রথম দিন থেকে ওই মল্লারকে একদম সহ্য করতে পারি না, আজও সহ্য করতে পারি না। আরে রাই, বলছি রঙ্গনের ফোনটা পেলি? না মা, দাদা তো ফোনই ধরছে না। রঞ্জা, আমার কথাটা শুনে এরকম করিস না। তুই কেন বুঝতে পারছিস না? রঞ্জা, রঞ্জা, রঞ্জা কি হয়েছে তোরা? তুই ঠিক আছিস তো রঞ্জা? বৌদি, রঞ্জা একটু শক্ত হও এবার, এভাবে কি চলে নাকি? কোথায় ছিল বৌদি? পেছনে সিঁড়িতে বসেছিল ঝড় বিদ্যুতের মধ্যে, কোনো কথা বলছে না। বৌদি, রঞ্জা, রঞ্জা, তুই কি রে? যে ছেলেটা তোকে একটা দিনের জন্য শান্তি দিল না, সেই ছেলেটার জন্য তুই নিজের এই অবস্থা করেছিস? যে তোকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিল, কথা নেই বার্তা নেই, বিয়েটা ভাঙার কথা বলতে একবারও মুখে পাতলো না, তার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস বাবা? হ্যাঁ রে রঞ্জা, তুই তেমন ছিলিস না, তুই তো খুব শক্ত ধাতের মেয়ে। রঞ্জা, তুই কেন এভাবে হাসার চেষ্টা করছিস বলবি? তুই যখন মন থেকে রাজি নোস, তাহলে কেন তুম করে জেঠুমনের কথা ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলি? শোন রাই, তুই ওর মাথায় আর উল্টো পাল্টা চিন্তা ঢোকাস না তো, যথেষ্ট হয়েছে। মল্লার একটা জঘন্য ছেলে, অকৃতজ্ঞ একটা। যে মেয়েটা ওর জন্য এত কিছু করলো, তার এই প্রতিদান? শোন রঞ্জা,
তুই এভাবে ভেঙে পড়িস না, তুই নিজেকে শক্ত কর, এভাবে ভেঙে পড়লে চলবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।